মুমকি খানকে মঙ্গলদের সিংহাসনে বসানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল জুসি খানের বড় ছেলে বাটু খান আর তার প্রিয় ছোট ভাই বার্কি খানের। মুমকি খানের অভিষেক কুরুলতায় পুরোটা অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন বার্কি খান। তার ও তার ভাইয়ের তলোয়ারকে সবাই যথেষ্ট সমঝে চলত। তাদের দমনীতে বইছিল চেঙ্গিস খানের বিদ্রোহী পুত্র জুসি খানের রক্ত। মুমকিকে সিংহাসনে বসিয়ে কিপচাক স্তেপে ফিরছিলেন বার্কে খান। তিনি তখন 43 বছরের মধ্যবয়সী যুবক। তার নেতৃত্বের গুণের কথা কিপচাক ভূমি থেকে কারাকোরাম পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। কারাকোরাম থেকে সারাই ফেরার পথে তিনি বুখারায় থামলেন। সেখানে তিনি এক কাফেলাকে থামিয়ে তাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করলেন। সেই কাফেলাতে ছিলেন বিখ্যাত সুফি সাধক সাইফুদ্দিন দরবেশ। সাইফুদ্দিনের সাথে কথা বলার পর বার্কির মনে তোলপাড় শুরু হলো। কিছুক্ষণের মধ্যে বার্কি ইসলাম গ্রহণ করলেন। চেঙ্গিস খানের প্রথম বংশধরদের মধ্যে তিনি প্রথম ইসলামে ছায়াতলে আসেন। চেঙ্গিস খান ইসলামী জাহানের ভূমি জয় করেছেন বটে, কিন্তু ইসলাম এবার চেঙ্গিসদের বংশধরদের জয় করতে শুরু করলো। বার্কি খানকে ইসলাম গ্রহণ করতে দেখে তার ভাতিজা দুর্দর্শ মঙ্গল সেনাপতি নুগাই খানও মুসলিম হয়ে গেলেন। বিখ্যাত মুসলিম নয়ন নিকুদার সহ বার্কির বাহিনী অধিকাংশ জেনারেল ইসলাম গ্রহণ করলেন কয়েক বছরের ভেতর। এরই মধ্যে মুমকি খান হালাকু খানের মাধ্যমে বাগদাদ অভিযান শুরু করলেন। এর কিছুদিনের আগে বাটু খানের মৃত্যু হয়। নিজের রাজ্য নিয়ে ব্যস্ত থাকা বার্কি বাগদাদ পতনের খবর পান ঘটনা প্রায় 6 মাস পর। খলিফার মৃত্যুর ঘটনা, বাগদাদের মুসলমানদের উপর মঙ্গলদের পাশবিক অত্যাচারের বর্ণনা নমুসলিম বার্কি খানের রক্তে আগুন ধরে দেয়। কাকান মুমকি খানকে তিনি প্রকাশ্য জানান, হালাকু মুসলিমদের সব শহর ধ্বংস করেছে, সে খলিফাকেও হত্যা করেছে। আল্লাহর সাহায্য আমি তার থেকে এই বিপুল পরিমাণ নিষ্পাপ মানুষের রক্তের বদলা নিয়ে ছাড়ব। কাকানের কাছে এই ধরনের চিঠি লেখার সাহস তখন বার্কি ছাড়া আর কারো ছিল না। খুব ঠান্ডা মাথায় বার্কি হালাকুর বিরুদ্ধে তার প্রতিশোধ শুরু করল। এখানে হালাকু খান হলো চেঙ্গিস খানের আরেক নাতি। কিছুদিনের মধ্যেই মুমকি খান মারা গেলেন। কুরুলতায় গেলেন আর বুকে হালাকু খান, কুবলাই খান, বার্কি খান, কাইদু খান সহ চেঙ্গিসদের বংশের সব প্রিন্স। বার্কি জানতেন হালাকুর ক্ষমতা মূল উৎস এতদিন ছিল তার ভাই মুমকি খান আর কুবলাই খান। মুমকি এখন মৃত। যদি কুবলাই খানকে কোনোভাবে ক্ষমতা আসা থেকে ঠেকানো যায়, তাহলে হালাকুকে বিপদে ফেলা অনেক সহজ হয়ে যাবে। মঙ্গল সিংহাসনের লড়াইয়ে বার্কি খান কুবলাই খানের বিরুদ্ধে আরে বুকেকে সমর্থন করলেন। প্রচুর অর্থ ও সামরিক প্রভাব খাটিয়ে মঙ্গল খানদের একটা বড় অংশকে আরে বুকের পক্ষে দাঁড় করে দিলেন। শুরু হয়ে গেল আরে বুকের সাথে কুবলাই খানের যুদ্ধ। কুরুলতায় ভেঙে গেল। মঙ্গল সিংহাসন নিয়ে প্রথমবারের মতো শুরু হলো রক্তক্ষয়ী সংঘাত। রোম যখন পড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর মঙ্গোলিয়া যখন যুদ্ধের আগুন জ্বলে উঠল, তখন বার্কি খান হালাকু খানের উপর খলিফা হত্যার প্রতিশোধ নিতে তৈরি হতে লাগলেন। আইনজালুতে চরম পরাজয় হালাকু খান এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। ইরানে ফিরে তিনি মামলুকদের বিরুদ্ধে অভিযানের জন্য বাহিনী তৈরি করতে শুরু করেন। প্রায় 1.5 লাখ যোদ্ধা জোগাড় করে তিনি আবার সিরিয়ার দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। মামলুকদের পক্ষে এত বড় বাহিনীকে মোকাবেলা করা সম্ভব ছিল না। এর মধ্যে সুলতান বাইবার্স জানতে পারলেন কিপচাক খানাতের খান বার্কি মুসলিম হয়ে গেছেন। তিনি বার্কিকে ভাই সম্বোধন করে কয়েকজন দরবেশকে সাথে পাঠিয়ে একটা চিঠি লিখলেন। বার্কি খান জবাবে বাইবার্সকে চিহ্নিত হতে নিষেধ করলেন। নিজের 2 সন্তান হুসাম ও আলাউদ্দিনকে বার্কি কায়রোতে পাঠিয়ে দিলেন কয়েক হাজার সুটামদিহি দাস দিয়ে। সাথে জানিয়ে দিলেন হালাকু খানের মূল বাহিনীকে তিনি মিশরের দিকে যেতে দেবেন না, বরং তাদের নিজের দিকে টেনে আনবেন। মিশরও বাঁচবে, সেই সাথে মুসলিমদের রক্তের বদলা আর ককেশাস নিয়ে হিসেব নিকেশ সবই মেটানো যাবে। বার্কে খান সিদ্ধান্ত নিয়েছিলেন হালাকু খানকে হয় তিনি শেষ করবেন, নয়তো তার জীবন এমনভাবে বিষিয়ে দেবেন যেন সে এক রাতও শান্তিতে ঘুমোতে না পারে। আজারবাইজানে তিনি তার দুরন্ত ভাতিজা নুগাইকে 4 টুমেন্ট যোদ্ধা দিয়ে অভিযান চালাতে বললেন। এই অঞ্চলে তিনি হালাকুর সাথে আগে থেকে তার সম্পর্ক খারাপ ছিল। এদিকে হালাকু খান তার ছেলে আবাকা খানকে নুগাইয়ের বিরুদ্ধে অগ্রসর হতে বললেন। নুগাইকে থামাতে ব্যর্থ হয়ে আবাকা হালাকুকে এগিয়ে আসতে বললেন। বিপদ দেখে নুগাই খান ডাকলেন বার্কে খানকে।
তারেক নদীর তীরে 1262 সালে ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ঘটল। মঙ্গলদের সাথে মঙ্গলদের এই ভয়াবহ যুদ্ধ শুরু হলো ককেশাসে। সেখানে মঙ্গলদের এক পক্ষ হালাকু খানের সাথে রণদেবতা সুলদের নামে যুদ্ধ করছিল, আরেক পক্ষ বার্কি খানের নেতৃত্বে লড়েছিল মুখে তাকবীর ধ্বনি দিয়ে। সারাদিন ধরে ভয়াবহ যুদ্ধের পর বার্কি খানের সোনালী বাহিনী গোল্ডেন হোর্ড হালাকু খানের ইলখানি বাহিনীকে চরমভাবে পরাজিত করল। এই যুদ্ধে হালাকুর লক্ষাধিক যোদ্ধা নিহত হয় বলে ধারণা হয়। বাধ্য হয়ে হালাকু খানকে ইরানের দিকে পালিয়ে যেতে হয়। কিন্তু যুদ্ধে বার্কি খানও বড় ধরনের ক্ষতি হয়েছিল। তিনি যুদ্ধ চলাকালীন অবস্থায় আফসোস করে বলেছিলেন, মঙ্গলদের তলোয়ারে মঙ্গলরা মরছে, যদি আমরা নিজেরা না মারতাম তবে আমরা বিশ্বজয় করতে পারতাম। হালাকু খান এদিকে হেরে গেলেও মঙ্গোলিয়া গৃহযুদ্ধে জিতে গেলেন তার ভাই কুবলাই খান। কুবলাই খান ক্ষমতা আসা মাত্রই দ্রুত হালাকুর জন্য 30,000 মঙ্গল যোদ্ধা একটি বাহিনী পাঠালেন। মঙ্গোলিয়া নিয়ন্ত্রণ বার্কির হাত থেকে একেবারে চলে গেল। এখন মঙ্গলদের কাকান কুবলাই খান হালাকুর আপন ভাই। হালাকুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে গেলে তাকে পূর্বে কুবলাই আর দক্ষিণে হালাকুর সাথে একসাথে লড়ার ঝুঁকি নিতে হবে, তাই তিনি সেবারের মতো থামতে বাধ্য হলেন। কিন্তু তার প্রতিশোধের নেশা গেল না। পশ্চিমে আনাতোলিয়া পরাধীন সেলজুক সুলতান কাইকোর্সুকে তিনি অর্থ ও সামরিক সাহায্য দিয়ে মঙ্গলদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করলেন, আর পূর্ব নিকোদা নুয়নকে পাঠালেন আফগানিস্তান থেকে হালাকুর অধিকৃত অঞ্চল ঘন ঘন হামলা চালাতে। হালাকুর অবরোধে পশ্চিম থেকে বাইজেন্টাইন সম্রাট মাইকেল সেলজুক সুলতানকে বন্দী করলেন। এই খবর পেয়ে নুগাই খানকে বুলগেরিয়া ও থ্রেস আক্রমণের নির্দেশ দিলেন বার্কে। নুগাইয়ের ভয়ঙ্কর আক্রমণে বাইজেন্টাইন সাম্রাজ্য চোখে শস্যফুল দেখতে লাগলো। সম্রাট মাইকেল নিজের মেয়েকে নুগাইয়ের সাথে বিয়ে দিয়ে বার্কি খানকে উপহার পাঠিয়ে নিশ্চিত করলেন যে তিনি ভবিষ্যতে সেলজুক বা মামলুক সহ মুসলিম কোনো সুলতানের সাথে কোনো প্রকার ঝামেলা যাবে না। সেই সাথে বুলগেরিয়া থেকে পাওয়া রাজস্ব গোল্ডেন হুডকে কিপচাক খানাত বার্কির সাম্রাজ্য দেওয়া হবে। পূর্ব পশ্চিম আর উত্তর থেকে টানা বার্কির আঘাতের পর আঘাতে হালাকু খানের জীবন বিষময় হয়ে উঠছিল। আইনজালুতের পরাজয় প্রতিশোধ নিতে তিনি আর কখনোই পারেননি। 1265 সালে তার মৃত্যু ঘটে। 2 বছর পর মারা যায় বার্কি খানও। মঙ্গল পরিচয় চেয়ে বার্কি খানের কাছে বড় হয়ে উঠছিল মুসলিম পরিচয়। অসাধারণ সামরিক ও রাজনৈতিক দক্ষতা তিনি হালাকু খানের বিশাল বাহিনীকে সিরিয়ার দিকে মার্চ করা থেকে দূরে রেখেছিলেন, বিধ্বস্ত করে দিয়েছিলেন হালাকুর সামরিক শক্তি। জীবনের শেষ 7 বছর তিনি ব্যয় করেছেন হালাকু খানের হাত থেকে পবিত্র ভূমি রক্ষা করতে। বার্কি খান সে সময় বাধা হয়ে না দাঁড়ালে মামলুকদের পক্ষে মঙ্গলদের বেশি দিন টিকে রাখা সম্ভব হতো না। বার্কির সাথে হালাকুর এই যুদ্ধে মঙ্গল সাম্রাজ্য স্বর্ণযুগের সমাপ্তির লক্ষণ হয়ে দেখা দেয়। কুবলাই খানের বিরুদ্ধে সিংহাসনের লড়াইয়ে আর এই বুকেকে সমর্থন দিয়ে বার্কি চিরদিনের জন্য মঙ্গল সাম্রাজ্যকে বিভক্তির দিকে ঠেলে দেয়। এই বিভক্তি আর কোনোদিন থামেনি। বার্কি খান ইন্তিকালে পুরো কিপচাক খানাতে ইসলাম ক্রমে শক্তিশালী হয়ে উঠতে থাকে। একই সাথে চাগাতাই খানাত, মধ্য এশিয়া ও উইলখানাতেও ধীরে ধীরে মঙ্গলদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে ইসলামের আলো। মঙ্গলদের ভিতর ইসলাম প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সেই মুসলিম মেয়েরা, যাদের তারা দাসী হিসাবে ধরে নিয়ে ইচ্ছে মতো দর্শন করেছে। ক্রমে তারা উন্নত স্বভাব ও আচার আচরণের অধিকারী মুসলিম মেয়েদের স্ত্রী হিসাবে গ্রহণ করতে থাকে। এই স্ত্রীরা মূলত ভালোবাসা দিয়ে ভেতর থেকে জয় করে নিতে থাকে মঙ্গলদের সাম্রাজ্যগুলো, যা মোকাবেলা তলোয়ার দিয়ে করা সম্ভব হয়নি। পরবর্তী মঙ্গল প্রজন্মগুলো মুসলিম মায়েদের প্রভাবে আরও বেশি পরিমাণে ইসলামে প্রবেশ করতে থাকে। বার্কি খানের মা সুলতান খাতুনও ছিলেন একজন মুসলিম। বার্কি খান ইসলামের ইতিহাসে সেই কজন ধর্মান্তরিক মুসলিমদের একজন, যাদের ইসলাম গ্রহণের ইতিহাসে ধারাকে চিরতরে বদলে দিয়েছে। ইনশাল্লাহ ভাইকে আলোচনা করব পরের পর্বে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো।